সন্ধ্যার পর গ্রামের রাস্তাগুলো কেমন যেন অন্যরকম হয়ে যায়। দিনের বেলায় যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, গরু ফিরে আসে মাঠ থেকে, সেই একই রাস্তা রাত নামলে কেমন নিস্তব্ধ হয়ে পড়ে। দূরে বাঁশবাগানের ফাঁক দিয়ে বাতাস ঢুকে হু শব্দ করে, মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যায়। আর সেই ডাক শুনলেই গ্রামের বুড়ো মানুষগুলো বলে ওঠে, আজকে রাতে কিছু একটা ভালো না। আমাদের গ্রামটার নাম ছিল বেলতলা। খুব ছোট্ট একটা গ্রাম, চারপাশে ধান ক্ষেত, বাঁশ ঝাড় আর একটা বড় পুকুর। গ্রামটার একেবারে শেষ মাথায় ছিল একটা পুরনো সরকারি প্রাইমারি স্কুল। স্কুলটার নাম বেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা অনেক পুরনো, শুনেছি ব্রিটিশ আমলেও নাকি ওই স্কুল ছিল। দেওয়ালের গায়ে এখনো বড় বড় অক্ষরে লেখা, স্থাপিত 1918। দিনের বেলায় স্কুলে পড়াশোনা চলত ঠিকই, কিন্তু সন্ধ্যার পর কেউ ওদিকটায় যেত না। গ্রামের মানুষ বলতো ওই স্কুলে নাকি রাতের বেলা অদ্ভুত সব শব্দ শোনা যায়। কেউ বলে বাচ্চাদের কান্না, কেউ বলে ক্লাসরুমের ভেতর থেকে খাতা উল্টানোর আওয়াজ, আবার কেউ বলে সাদা কাপড় পরা একটা মেয়ে নাকি করিডোরে দাঁড়িয়ে থাকে। অবশ্যই কথা আমরা কেউ বিশ্বাস করতাম না। আমরা মানে আমি, শুধু আর রাহুল। আমাদের তিনজনের বন্ধুত্ব ছিল গ্রামের মধ্যে বিখ্যাত। সারাদিন একসাথে ঘুরতাম, মাছ ধরা, মাঠে ক্রিকেট খেলা, রাতে ভূতের গল্প শোনা, সব একসাথেই করতাম। আমি একটু ভীতু হলেও শুভ আর রাহুল ছিল একদম উল্টো। বিশেষ করে শুভ, ও সবসময় বলতো ভূত বলে কিছু হয় না, সব মানুষের মনের ভুল। আর রাহুল ছিল দুষ্টু টাইপের, যে কোনো বিপজ্জনক জায়গায় যাওয়ার প্ল্যান প্রথমে ওই করত। সেদিনও বিকেলে আমরা তিনজন পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলাম। আকাশে তখন কালো মেঘ জমেছে, হালকা বাতাস বইছে। হঠাৎ রাহুল বলল, এই শোন, আজকে রাতে স্কুলে যাবি? আমি সঙ্গে সঙ্গে বললাম, পাগল নাকি, ওইখানে রাতে কেউ যায়? রাহুল হেসে বলল, তাই তো মজা, সবাই ভয় পায়, তাই আমরা যাব। শুভ একটা শুকনো পাতা তুলে ছুঁড়ে দিয়ে বলল, আমি রাজি। আমি বিরক্ত হয়ে বললাম, তোরা যা, আমি যাচ্ছি না। রাহুল এবার আমার কাঁধে হাত রেখে বলল, আরে ভয় পাস কেন? তিনজন থাকব, তাছাড়া স্কুলটা তো আমাদের বাড়ির কাছেই। আমি চুপ করে রইলাম। সত্যি বলতে স্কুলটার নাম শুনলেই আমার বুকের ভেতর কেমন যেন করত। ছোটবেলা থেকেই ওই স্কুল নিয়ে অনেক গল্প শুনেছি। একবার নাকি এক দারোয়ান রাতের বেলা স্কুলে ঘুমোচ্ছিল। সকালে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সে নাকি জ্ঞান ফেরার পর বলেছিল, মাঝরাতে একটা মেয়ে তার দরজার সামনে দাঁড়িয়েছিল, তার চুল মুখ ঢেকে রেখেছিল। তারপর সে ধীরে ধীরে বলেছিল, এ সা পি টি। তারপরই দারোয়ান অজ্ঞান হয়ে যায়। গ্রামের মানুষ সেই ঘটনার পর থেকে আরো ভয় পেতে শুরু করে। আমি এসব ভাবছিলাম, তখন শুভ বলল, রাত 9টার সময় স্কুলের সামনে আসবি, ভয় পেলে এখনই বলে দে। আমি একটু রাগ করেই বললাম, আমি ভয় পাই না। রাহুল হেসে বলল, তাহলে ঠিক আছে। সেদিন রাতে বাড়িতে খাওয়া দাওয়া করার পর থেকেই আমার বুক ধুকপুক করছিল। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে, টিনের চালের ওপর টুপটাপ শব্দ পড়ছে। মা বলল, আজ বাইরে বের হবি না, আবহাওয়া ভালো না। আমি মাথা নেড়ে বললাম, হোম। কিন্তু রাত 9টার সময় চুপচাপ দরজা খুলে বেরিয়ে পড়লাম। বাইরে অদ্ভুত ঠান্ডা বাতাস, গ্রামের রাস্তাগুলো ফাঁকা, শুধু দূরে কোথাও কুকুর ডাকছে। আমি যখন স্কুলের কাছে পৌঁছালাম, দেখি শুভ আর রাহুল আগেই দাঁড়িয়ে আছে। রাহুলের হাতে একটা টর্চ। আমাকে দেখে শুভ বলল, ভয় পেয়ে পালাসনি তো? আমি বললাম, চুপ কর। আমরা তিনজন স্কুলের দিকে তাকালাম। অন্ধকারের মধ্যে স্কুলটা আরো ভয়ঙ্কর লাগছিল। দেওয়ালের প্লাস্টার উঠে গেছে,
জানালার লোহার গ্রিল মরছে পড়ে কালচে হয়ে গেছে। বৃষ্টির জল ছাদ থেকে টুপ টুপ করে পড়ছে। হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগল। আমার শরীর কেঁপে উঠল। রাহুল বলল, চল ভেতরে। স্কুলের প্রধান গেটটা আধ খোলা ছিল। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। পুরনো ভেজা দেওয়াল আর পচা কাঠের গন্ধ। টর্চের আলোতে দেখা যাচ্ছিল চারপাশে ধুলো জমে আছে। দেওয়ালে ছোট ছোট বাচ্চাদের আঁকা ছবি। একটা ছবিতে একটা মেয়ে আঁকা ছিল। মেয়েটার মুখ কালো রং দিয়ে কেটে দেওয়া। আমি থেমে গেলাম। এটা আগে ছিল? আমি জিজ্ঞেস করলাম। শুভ বলো, কে জানে। আমরা করিডোর ধরে হাঁটতে লাগলাম। চারপাশ এত চুপচাপ ছিল যে আমাদের হাঁটার শব্দেই কেমন অস্বাভাবিক লাগছিল। হঠাৎ ঠক কোথাও একটা দরজার জোরে বন্ধ হলো। আমি ভয়ে চমকে উঠলাম। রাহুল বলো, বাতাসে হয়েছে। কিন্তু বাতাস তখন একদমই ছিল না। আমরা শব্দটার দিকে এগোলাম। ক্লাস 2 এর রুমের দরজা আধ খোলা। ভেতরটা একেবারে অন্ধকার। রাহুল টর্চের আলো ফেলতেই দেখি বেঞ্চগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে, আর ব্ল্যাকবোর্ডে চক দিয়ে বড় বড় করে লেখা, ফিরে যাও। আমার গলা শুকিয়ে গেল। তোরা এটা লিখেছি? আমি জিজ্ঞেস করলাম। শুভ বিরক্ত হয়ে বলো, আমরা তোকে নিয়ে মজা করছি না। ঠিক তখনই খাচখাচ খাচখাচ ক্লাসরুমের পেছন থেকে আওয়াজ এলো। মনে হচ্ছিল কেউ যেন নখ দিয়ে দেওয়াল আঁচড়াচ্ছে। আমরা তিনজন একসাথে পেছনের দিকে আলো ফেললাম। কেউ নেই, কিন্তু শব্দটা থামল না। খচখচ খচখচ। আমার মনে হচ্ছিল বুকের ভেতর হার্ট বেরিয়ে আসবে। রাহুল ধীরে ধীরে পেছনের দিকে এগোল। তারপর হঠাৎ সে থেমে গেল। ওইটা কি? আমরা তাকালাম। দেওয়ালের কোনায় একটা ছোট্ট চেয়ার, আর সেই চেয়ারের ওপর একটা পুতুল বসে আছে। পুতুলটার একটা চোখ নেই, আর তার মুখে কালো দাগ। আমি ফিসফিস করে বললাম, এইটা আগে ছিল? কেউ উত্তর দিল না। হঠাৎ পুতুলটার মাথা ধীরে ধীরে ঘুরে গেল, সরাসরি আমাদের দিকে। আমার গলা দিয়ে চিৎকার বেরিয়ে গেল। শুভ এবার ভয় পেয়ে পিছিয়ে এল। রাহুল কাপা গলায় বলল, চল এখান থেকে বের হয়। আমরা দ্রুত ক্লাসরুম থেকে বের এলাম। কিন্তু করিডোরে বেরিয়ে এসে দেখি করিডোরের শেষ মাথায় কেউ দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। আমরা তিনজন জমে গেলাম। মহিলাটা নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে মাথাটা কাত করল। আমার মনে হচ্ছিল শরীর অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। আমি চিৎকার করে বললাম, রাহুল। কেউ উত্তর দিল না। তারপরই একটা ফিসফিস শব্দ, একদম কানের কাছে, SAPT। আমি ভয়ে পেছনে ঘুরলাম। কেউ নেই। হঠাৎ আবার টর্চ জ্বলে উঠল। দেখি শুভ আমার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। রাহুল নেই। আমি চিৎকার করে বললাম, রাহুল কোথায়? শুভ আতঙ্কিত গলায় বলল। আমরা দুজন পাগলের মতো চারপাশে খুঁজতে লাগলাম। ঠিক তখনই ওপরতলা থেকে শব্দ এলো, ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমরা ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িগুলো ভিজে ছিল, দেওয়ালে কালো ছত্রাক। উপরে উঠেতেই একটা বরফ ঠান্ডা হাওয়া গায়ে লাগল। দোতলায় পৌঁছে দেখি একটা ক্লাসরুমের দরজা খোলা। ভেতর থেকে মৃদু আলো আসছে। আমরা কাছে গিয়ে উঁকি দিলাম, আর তারপর যা দেখলাম, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। রাহুল ক্লাসরুমের মাঝখানে দাঁড়িয়ে আছে, স্থির হয়ে। তার সামনে ব্ল্যাকবোর্ড, আর ব্ল্যাকবোর্ডে কেউ যেন নিজে নিজে লিখছে। চকের শব্দ হচ্ছে, কিন্তু সেখানে কেউ নেই। শুধু অদৃশ্য কিছু একটা লিখে চলেছে। ধীরে ধীরে লেখা ফুটে উঠল, তোমরা কেন এসেছ?
শুভ কাপা গলায় বলল, উল। রাহুল কোনো উত্তর দিল না। সে শুধু স্থির চোখে বোর্ডের দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ সে ধীরে ধীরে আমাদের দিকে ঘুরল। তার মুখ সাদা হয়ে গেছে, চোখ দুটো অদ্ভুত। সে ফিসফিস করে বলল, ও আমাদের যেতে দেবে না। ঠিক তখনই ক্লাসরুমের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধাম! আমরা তিনজন ভেতরে আটকে গেলাম। তারপর পুরো ক্লাসরুমের সব বেঞ্চ একসাথে নড়তে শুরু করল। ঘসঘস শব্দ করে বেঞ্চগুলো নিজেরাই সরে যাচ্ছে। জানালাগুলো ধপাধপ বন্ধ হতে লাগল। আর চারপাশে বাচ্চাদের হাসির শব্দ ভেসে উঠল। একটা না, অনেকগুলো। হি 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 হি, হা 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 হা। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। শুভ দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু দরজা খুলছিল না। হঠাৎ ব্ল্যাকবোর্ডের সামনে একটা ছায়া তৈরি হতে লাগল। ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব, সাদা কাপড়, চুল, তার মাথা নিচু। আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছি। তারপর সে ধীরে ধীরে মাথা তুলল, আর তার মুখ দেখে আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না, কারণ তার চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত, আর মুখে একটা অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে বলল, এতদিন পর আবার কেউ এলো। ক্লাসরুমের ভেতর তখন এমন এক পরিবেশ তৈরি হয়েছে, মনে হচ্ছিল আমরা আর বাস্তব জগতে নেই। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু সেই শব্দ যেন অনেক দূর থেকে আসছে। পুরো ঘর জুড়ে শুধু বেঞ্চ ঘষার কর্কশ আওয়াজ আর সেই অদ্ভুত হাসি। সাদা কাপড় পরা মহিলাটা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়েছিল। তার চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত, কিন্তু তবুও মনে হচ্ছিল সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। শুভ দরজায় ধাক্কা মারছিল পাগলের মতো। খুল বলছি, কিন্তু দরজা এক চুলও নড়ছিল না। রাহুল তখনও স্থির হয়ে দাঁড়িয়ে, ওর মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন ও আমাদের বন্ধু না, অন্য কেউ। আমি কাঁপা গলায় বললাম, রাহুল, তুই কিছু বল। হঠাৎ সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাল। তার ঠোঁট নড়ল। ও আমাদের দেখছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। ঠিক তখনই ক্লাসরুমের লাইটটা জ্বলে উঠল, পুরনো হলুদ আলো। এক সেকেন্ডের জন্য পুরো ঘর পরিষ্কার দেখা গেল। আর তখনই আমরা দেখলাম ঘরের সব বেঞ্চের উপর ছোট ছোট হাতের ছাপ, কালো রঙের। মনে হচ্ছিল ভেজা কাদা দিয়ে কেউ হাত রেখে গেছে। দেওয়াল জুড়ে নখের আঁচড়, আর ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লেখা, এখানে কেউ বাঁচে না। হঠাৎ মহিলাটা আমাদের দিকে হাঁটতে শুরু করল, ধীরে, খুব ধীরে, কিন্তু তার হাঁটার শব্দ হচ্ছিল না, মনে হচ্ছিল মাটির ওপর ভেসে আসছে। শুভ চিৎকার করে বলল, পিছনে যা। সে একটা বেঞ্চ তুলে মহিলাটার দিকে ছুঁড়ে মারল, কিন্তু বেঞ্চটা তার গায়ে লাগার আগেই পাশ দিয়ে পড়ে গেল, যেন ওটা কোনো মানুষই না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মহিলাটা এবার একেবারে রাহুলের সামনে এসে দাঁড়াল। তারপর ধীরে ধীরে একটা হাত তুল। তার হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, কালো, আর নখগুলো যেন ধারালো ছুরির মতো। সে রাহুলের মাথায় হাত রাখল, আর সঙ্গে সঙ্গে রাহুল কাঁপতে শুরু করল। তার মুখ দিয়ে ফেনা বেরোতে লাগল। আমি চিৎকার করে উঠলাম, রাহুল! হঠাৎ পুরো ঘরের লাইট নিভে গেল। অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। তারপর কানের কাছে ফিসফিস শব্দ, অনেকগুলো বাচ্চার গলা একসাথে। খেলবি? আমাদের সাথে খেলবি? থেকে যা। আমি কান চেপে ধরে বসে পড়লাম, মনে হচ্ছিল মাথা ফেটে যাবে। হঠাৎ দূরে শুভর গলা শোনা গেল, এই দিকে আয়। আমি অন্ধকারে হাঁটুরাতে হাঁটুরাতে এগোলাম। ঠিক তখনই কেউ আমার পা ধরে টান দিল। আমি মাটিতে পড়ে গেলাম। নিচে তাকাতেই বুকের রক্ত শুকিয়ে গেল। বেঞ্চের নিচে একটা ছোট্ট ছেলে বসে আছে।
স্কুল ড্রেস পরা, তার পুরো মুখ রক্তে ভরা, আর সে আমার পা শক্ত করে ধরে আছে। সে ধীরে ধীরে বলল, স্যার আসছে। আমি ভয়ে লাথি মেরে সরে এলাম। হঠাৎ টর্চ জ্বলে উঠল। দেখি শুভ আমার হাত ধরে টানছে। দৌড়া! আমরা দরজার দিকে ছুটলাম। এইবার দরজাটা খুলে গেল। আমরা করিডোরে বেরিয়েই দৌড়াতে শুরু করলাম। পেছনে তখন পায়ের শব্দ, অনেকগুলো। ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল অনেক বাচ্চা একসাথে দৌড়াচ্ছে। আমরা সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিলাম, ঠিক তখনই নিচতলা থেকে একটা কণ্ঠ ভেসে এল, কোথায় যাচ্ছ? আমরা থেমে গেলাম। সিঁড়ির নিচে একজন দাঁড়িয়ে, স্কুলের পুরনো হেডমাস্টারের মতো পোশাক, সাদা পাঞ্জাবি, চোখে গোল চশমা, কিন্তু তার মুখ পুরো অন্ধকারে ঢাকা। তিনি ধীরে ধীরে বললেন, ক্লাস শেষ হয়নি এখনো। তারপর হঠাৎ তিনি আমাদের দিকে ছুটে এলেন। এখনো ক্ষতা থাকবে না, মানুষের মতো না, অস্বাভাবিক দ্রুত। আমরা চিৎকার করে উল্টো দিকে দৌড়ালাম। দোতলার করিডোর ধরে ছুটতে ছুটতে একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজায় লেখা অফিস রুম। শুভ দ্রুত দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। আমরাও ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাইরে তখন ধূপ ধাপ শব্দ, কেউ দরজায় আঘাত করেছে। ঘরের ভেতর অন্ধকার, শুধু টর্চের আলো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এগুলো কি হচ্ছে? কিছু বল না। তার মুখ সাদা হয়ে গেছে। হঠাৎ রাহুল বল, ওরা মানুষ না। আমি তাকালাম। রাহুলের চোখ লাল হয়ে আছে। সে এক দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে, তারপর ধীরে ধীরে বল, এই স্কুলে সবাই মারা গিয়েছিল। আমার শরীর কেঁপে উঠল। মানে? রাহুল ফিসফিস করে বল, অনেক বছর আগে। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বেড়ে গেল। টর্চের আলো কাঁপতে লাগল। রাহুল বলে, শুরু করো। একদিন রাতে স্কুলে আগুন লেগেছিল। ভেতরে কয়েকজন ছাত্র ছিল আর একজন শিক্ষিকা। কেউ বেরোতে পারেনি। আমি হরভম্ব হয়ে গেলাম। এই গল্প আমি কখনো শুনিনি। রাহুল আবার বল, ওরা এখনো এখানে আছে। ঠিক তখন এই ঘরের কোণ থেকে একটা মেয়েলি গলা ভেসে এলো, সবাই না। আমরা একসাথে আলো ফেললাম। ঘরের এক কোণায় একটা মেয়ে দাঁড়িয়ে, ছোট্ট, বয়স 10-11 বেশি না। স্কুল ড্রেস পরা, চুল এলোমেলো, কিন্তু তার চোখ দুটো পুরো কালো। সে আমাদের দিকে তাকিয়ে আছে। আমার মুখ শুকিয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে বলল, ম্যাডাম এখনো খুঁজছে। কাদের? শুভ জিজ্ঞেস করল। মেয়েটা এবার হেসে উঠেল, একটা ভয়ঙ্কর হাসি। যারা পালিয়ে গেছিল। হঠাৎ বাইরের দরজায় ধাক্কা বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, এতটাই নিস্তব্ধ যে নিজের হার্টবিট শোনা যাচ্ছিল। তারপর করিডোরে কারো হাঁটার শব্দ, ধীরে ধীরে কাছে আছে, টক টক টক। মেয়েটা ফিসফিস করে বলল, চুপ। আমরা নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। হাঁটার শব্দটা দরজার সামনে এসে থামল। তারপর, পড়া হচ্ছি। দরজা খোলো। আমার শরীর জমে গেল। একই কণ্ঠ আবার বলো, আমি তোমাদের ম্যাডাম। হঠাৎ দরজার নিচ দিয়ে কালো ধোয়ার মতো কিছু ঢুকতে শুরু করল। ধীরে ধীরে পুরো মেঝে ভরে যাচ্ছে। টর্চের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু সেই মেয়েটার কালো চোখ দেখা যাচ্ছে। সে ফিসফিস করে বল, ও ঢুকে পড়েছে। ঠিক তখনই দরজাটা নিজে নিজে খুলে গেল, করো করো শব্দ করে। বাইরে করিডোর ফাঁকা, কেউ নেই, কিন্তু ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকছে। আমরা ধীরে ধীরে বাইরে বেরোলাম। করিডোর একদম বদলে গেছে। দেওয়ালের রং নতুন, মেঝে পরিষ্কার। সব ক্লাসরুম থেকে বাচ্চাদের পড়ার আওয়াজ আসছে। আমি অবাক হয়ে বললাম, এটা কিভাবে সম্ভব?
শুভ কাপা গলায় বলল, আমরা কি অতীতে চলে এসেছি? ঠিক তখনই একটা ক্লাসরুম থেকে একজন মহিলা বেরিয়ে এলেন। চুল খোপা করা, চোখে চশমা, দেখতে সাধারণ শিক্ষিকার মতো, কিন্তু তাকে দেখেই আমার বুক ধক করে উঠল, কারণ এটাই সেই মহিলা যাকে আমরা একটু আগে দেখেছি। তবে এখন তার মুখ স্বাভাবিক। তিনি আমাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। তোমরা নতুন ছাত্র? আমরা কেউ উত্তর দিতে পারলাম না। তিনি আবার বললেন, এসো, ক্লাস শুরু হবে। তার কণ্ঠ শুনেই শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। রাহুল হঠাৎ খুব অদ্ভুতভাবে বলল, ম্যাডাম ডাকছে। আমি ওর হাত চেপে ধরলাম। পাগল হয়েছিস? কিন্তু রাহুল যেন আমাদের কথা শুনছেই না। সে ধীরে ধীরে মহিলার দিকে হাঁটতে লাগল। মহিলাটা হাসছে, কিন্তু তার হাসিটা অস্বাভাবিক। ধীরে ধীরে তার মুখের চামড়া পুড়ে যাওয়া দাগে ভরে উঠতে লাগল। চোখ কালো হয়ে গেল, আর ঠোপ ফেটে একদম কান পর্যন্ত চলে গেল। উঠলাম, রাহুল ফিরে আয়। ঠিক তখনই পুরো করিডোরে আগুন জ্বলে উঠল। চারপাশে বাচ্চাদের চিৎকার, ধোঁয়া, আগুন, দেওয়াল কালো হয়ে যাচ্ছে। আমরা যেন সেই রাতাটাই দেখতে পাচ্ছি যেদিন স্কুলে আগুন লেগেছিল। বাচ্চারা দরজায় ধাক্কা মারছে, কেউ চিৎকার করছে, বাঁচাও। একজন শিক্ষিকা আগুনের মধ্যে দাঁড়িয়ে হেসে যাচ্ছে, তার চোখ পুরো পাগলের মতো। হঠাৎ একটা জ্বলন্ত হাত আমার কাঁধ চেপে ধরল। আমি ঘুরে তাকাতেই দেখি একটা আধ পড়া ছেলে, তার মুখের চামড়া গলে পড়ছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমাদের বের কর। আমি আতঙ্কের পিছিয়ে গেলাম। চারপাশে তখন শুধু আগুন আর চিৎকার। রাহুল সেই মহিলার সামনে দাঁড়িয়ে। মহিলাটা তার মাথায় হাত রাখল, তারপর ধীরে ধীরে বলল, এবার তুই থাকবি এখানে। মহিলাটা যখন রাহুলের মাথায় হাত রাখল, তখন পুরো করিডোরের আগুন যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। চারপাশে শুধু ধোঁয়া আর মানুষের চিৎকার। মনে হচ্ছিল আমরা সত্যিই সেই পুরনো রাতের মধ্যে আটকে পড়েছি, যেদিন এই স্কুলে আগুন লেগেছিল। রাহুল স্থির হয়ে দাঁড়িয়ে, তার চোখ পুরো ফাঁকা, যেন ওর ভেতর থেকে সব অনুভূতি হারিয়ে গেছে। আমি চিৎকার করে উঠলাম, রাহুল, পিছনে আয়। কিন্তু সে নড়ল না। মহিলাটা এবার ধীরে ধীরে আমাদের দিকে তাকাল। তার মুখের চামড়া পুড়ে ঝুলে পড়েছে, চোখের জায়গায় কালো ফাঁকা গর্ত, কিন্তু তবুও মনে হচ্ছিল সে হাসছে। তারপর সে বলল, এত বছর পর অবশেষে একজন থেকে যাবে। শুভ হঠাৎ আমার হাত শক্ত করে ধরল। ওকে টেনে আনতে হবে। আমরা দুজন একসাথে রাহুলের দিকে দৌড় দিলাম। ঠিক তখনই করিডোরের মেঝে কেঁপে উঠল। চারপাশের আগুন হঠাৎ আরো উঁচু হয়ে জ্বলে উঠল। আগুনের ভেতর থেকে ছোট ছোট বাচ্চাদের ছায়া বেরিয়ে আসতে লাগল। কারো মুখ পোড়া, কারো হাত নেই, কারো চোখ গলে নেমে গেছে। তারা সবাই একসাথে বলছে, থেকে যা, আমাদের সাথে থেকে যা। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু তখন রাহুলকে ছাড়া যাওয়ার প্রশ্নই ছিল না। শুভ একটা বেঞ্চ তুলে আগুনের মধ্যে ছুঁড়ে মারল, তারপর চিৎকার করে বলল, দৌড়া। আমরা আগুনের ফাঁক দিয়ে রাহুলের কাছে পৌঁছালাম। আমি ওর হাত ধরে টান দিলাম, চল। কিন্তু রাহুল অদ্ভুত গলায় বলল, আমি যেতে পারবো না। তার গলাটা যেন ওর নিজের না। মহিলাটা ধীরে ধীরে বলল, ও এখন আমাদের। হঠাৎ করিডোরের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। ধাম ধাম ধাম। তারপর পুরো বিল্ডিং কাঁপতে শুরু করল। ছাদ থেকে কালো ছায় পড়ছে। আমি মরিয়া হয়ে রাহুলকে টানছিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা ছোট্ট হাত আমার জামা চেপে ধরল। আমি ঘুরে তাকাতেই দেখি সেই ছোট্ট মেয়েটা, যাকে অফিস রুমে দেখেছিলাম। সে কাঁদছে, তার কালো চোখ দিয়ে রক্তের মতো পানি গড়িয়ে পড়ছে। সে ফিসফিস করে বলল, ম্যাডামকে থামাও। আমি কাপা গলায় বললাম, কিভাবে? মেয়েটা ধীরে ধীরে একটা জিনিস এগিয়ে দিল।
একটা পুরনো চাবি, কালো হয়ে যাওয়া লোহার চাবি। সে বলল, স্টোর রুম, ওখানে সত্যিটা আছে। হঠাৎ পেছন থেকে সেই মহিলার চিৎকার ভেসে এলো, ওকে সাহায্য করবি না? সঙ্গে সঙ্গে মেয়েটার শরীরটা আগুনে জ্বলতে শুরু করল। সে কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে গেল। আমার বুকে কেঁপে উঠল। শুভ চিৎকার করে বলল, চল। আমরা রাহুলকে টেনে নিয়ে করিডর ধরে দৌড়াতে লাগলাম। চারপাশে আগুন, দেওয়াল গলছে। মনে হচ্ছিল পুরো স্কুলটা জীবন্ত কোনো দানবে পরিণত হয়েছে। হঠাৎ রাহুল জোরে চিৎকার করে উঠল। তার শরীর কাঁপছে। সে নিজের মাথা চেপে ধরে বলল, ও আমার মাথার ভেতরে কথা বলছে। আমি আতঙ্কে বললাম, কে? ম্যাডাম। তারপর হঠাৎ সে আমাদের ঠেলে সরিয়ে দিল, এত জোরে যে আমি মেঝেতে পড়ে গেলাম। রাহুল এবার উল্টো দিকে দৌড়াতে শুরু করল। আগুনের মধ্যে আসি উঠে চিৎকার করলাম, রাহুল! কিন্তু শুভ আমাকে ধরে ফেলল। এখন গেলে তুইও মরবি। আমি পাগলের মতো ছটফট করতে লাগলাম। ঠিক তখনই অপরতলা থেকে ঘণ্টা বাজতে শুরু করো। ঢং ঢং ঢং। পুরো স্কুল কেঁপে উঠছে সেই আওয়াজে। হঠাৎ করিডর বদলে যেতে লাগল। আগুন মিলিয়ে গেল। দেওয়াল আবার আগের মতো পুরনো হয়ে গেল। সব কিছু নিস্তব্ধ, শুধু দূরে কোথাও পানির ফোঁটা পড়ার শব্দ। আমরা হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ দেখি আমরা দোতলার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আর সামনে একটা ছোট দরজা। দরজায় মরছে ধরা তালা, তার ওপরে লেখা স্টোর রুম। আমার হাতের চাবিটার দিকে তাকালাম। শুভ ফিসফিস করে বলল, এটাই হবে। আমার হাত কাঁপছিল। আমি ধীরে ধীরে তালায় চাবিটা ঢুকালাম। করকর শব্দ করে তালা খুলে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এলো। ঘরটা ছোট, চারপাশে পুরনো বেঞ্চ, ছেঁড়া বই, ভাঙা খেলনা, আর এক কোনায় একটা কাঠের আলমারি। হঠাৎ দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমরা দুজন চমকে উঠলাম। তারপর অন্ধকারের মধ্যে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো, কেউ সত্যিটা জানতে পারবে না। টর্চের আলো কাঁপছিল। আমি ধীরে ধীরে আলমারিটার দিকে এগোলাম। ভেতরে অনেক পুরনো ফাইল, ধুলো জমে গেছে। একটা ফাইল খুলতেই কয়েকটা ছবি মেঝেতে পড়ে গেল। আমি ছবি তুলে আলো ফেলতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। ছবিতে সেই শিক্ষিকা, কিন্তু তার পাশে দাঁড়িয়ে কয়েকটা বাচ্চা, সবাই হাসছে। ছবির পেছনে লেখা, সুচরিতা ম্যাডাম ও ছাত্রছাত্রীরা। শুভ ফিসফিস করে বলল, সুচরিতা। আমি আরও একটা কাগজ বের করলাম, সংবাদপত্রের কাটিং। সেখানে লেখা, বেলতলা প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ আগুন, নিহত 17 ছাত্রছাত্রী ও এক শিক্ষিকা। কিন্তু নিচে ছোট করে আরও একটা লাইন ছিল, স্থানীয়দের দাবি আগুনটি দুর্ঘটনা নয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই আলমারির ভেতর থেকে একটা ডায়েরি পড়ে গেল। আমি সেটা খুললাম। প্রথম পাতায় লেখা, আমি সুচরিতা দেবী। যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে জেনে রাখো, আমি এটা ইচ্ছে করে করিনি। আমার হাত কাঁপছিল। ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলাম। সেখানে লেখা, গ্রামের লোকেরা আমাকে অপয়া বলত, স্কুলের বাচ্চারা আমাকে ভয় পেত। একদিন রাতে তারা স্কুলে আমাকে আটকে রেখে আগুন লাগিয়ে দেয়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। শুভ বলল, মানে ওকে পুড়িয়ে মারা হয়েছিল? আমি মাথা নাড়লাম। ঠিক তখনই শেষ পাতাটা খুলে গেল, আর সেখানে রক্তের মতো লাল কালি দিয়ে লেখা, আমি একা মরিনি। হঠাৎ পুরো ঘরের তাপমাত্রা কমে গেল। আমরা ধীরে ধীরে পেছনে তাকালাম। দরজার সামনে সুচরিতা ম্যাডাম দাঁড়িয়ে, কিন্তু এবার তার শরীর পুরো আগুনে পোড়া, চামড়া ঝুলছে, চোখ দুটো কালো গর্ত। সে ধীরে ধীরে বলল, ওরা আমাকে মেরেছিল,
তাই আমি কাউকে যেতে দিই না। তারপর সে হঠাৎ চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে পুরো স্টোর রুম কাঁপতে লাগলো। আলমারি উল্টে পড়ছে, দেওয়ালে ফাটল ধরছে। শুভ চিৎকার করল, দৌড়া! আমরা দরজা খুলে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে বেরিয়েই দেখি করিডোরে দাঁড়িয়ে রাহুল। তার মাথা নিচু, শরীর স্থির। আমি ধীরে ধীরে বললাম, রাহুল। সে মাথা তুলো, আর তার চোখ দেখে আমার বুক জমে গেল। পুরো কালো, একদম সেই আত্মাগুলোর মতো। তারপর সে ধীরে ধীরে হাসল, একটা অস্বাভাবিক হাসি, আর বলল, ম্যাডাম এখন আমাদের সাথেই থাকবে। ঠিক তখনই স্কুলের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। স্কুলের সব দরজা একসাথে বন্ধ হয়ে যাওয়ার পর পুরো বিল্ডিংটা যেন জীবন্ত হয়ে উঠল। ধাম ধাম ধাম। চারপাশে দরজা জানালা নিজেরাই কাঁপছে। দেওয়ালের ভেতর থেকে কান্নার শব্দ আসছে। কোথাও বাচ্চারা হাসছে, কোথাও আবার কেউ চিৎকার করছে, বাঁচাও! আমি আর শুভ করিডোরের মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম, আর আমাদের সামনে দাঁড়িয়ে রাহুল। কিন্তু ও আর আগের রাহুল নেই। তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত হাসি। মনে হচ্ছিল ওর শরীরের ভেতরে অন্য কেউ ঢুকে গেছে। শুভ ধীরে ধীরে বলল, রাহুল, তুই আমাদের চিনতে পারছিস? রাহুল মাথা কাত করল, তারপর খুব ধীরে বলল, ম্যাডাম, তোদেরও চায়। হঠাৎ করিডোরের লাইট জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। আলো জ্বলা নেভার মাঝখানে আমরা দেখলাম রাহুলের পেছনে সুচরিতা ম্যাডাম দাঁড়িয়ে, আগুনে পোড়া শরীর, মুখে ভয়ঙ্কর হাসি। তার লম্বা কালো চুল মাটিতে লেপ্টে আছে। আমার গলা শুকিয়ে গেল। ম্যাডাম ধীরে ধীরে বললেন, তোরা সত্যিটা জেনে গেছিস, এবার তোদেরও থাকতে হবে। হঠাৎ রাহুল আমাদের দিকে দৌড়ে এল। আমি সরে যেতে না পেরে মাটিতে পড়ে গেলাম। রাহুল আমার গলা চেপে ধরল, তার হাত বরফের মতো ঠান্ডা। সে হিসিস গলায় বলল, কেউ বেরোতে পারবে না। আমি শ্বাস নিতে পারছিলাম না। ঠিক তখনই শুভ একটা ভাঙা কাঠ তুলে রাহুলের মাথায় আঘাত করল। হাপ! রাহুল ছিটকে পড়ে গেল। আমি কাশতে কাশতে উঠে বসলাম। শুভ চিৎকার করে বলল, নিচে চল, এখান থেকে বেরোতে হবে। আমরা সিঁড়ির দিকে দৌড়ালাম, কিন্তু সিঁড়ির সামনে পৌঁছে দেখি নিচতলা অন্ধকারে থাকা, একদম কালো। মনে হচ্ছে নিচে কিছু একটা দাঁড়িয়ে আছে। তারপর সেই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে কয়েকটা হাত বেরিয়ে এলো। পোড়া হাত, বাচ্চাদের হাত। তারা ফিসফিস করে বলছে, থেকে যা, আমাদের সাথে খেল। আমি ভয় পিছিয়ে গেলাম। ঠিক তখনই অপর থেকে রাহুলের হাসির শব্দ ভেসে এলো, হি 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 হি। আমরা ঘুরে তাকাতেই দেখি রাহুল সিলিংয়ের অপর উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। মানুষের মতো না, টিকটিকির মতো। তার মুখ পুরো কালো হয়ে গেছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকাল, তারপর এক ঝটকায় সিলিং বেয়ে আমাদের দিকে ছুটে এলো। আমি আর শুভ চিৎকার করে দৌড়ালাম। করিডোরের শেষ মাথায় একটা জানালা ছিল। শুভ হাঁপাতে হাঁপাতে বলল, এই তাই একমাত্র রাস্তা। আমরা জানালার কাছে পৌঁছালাম, কিন্তু জানালার বাইরে যা দেখলাম তাতে বুকে কেঁপে উঠল। বাইরে আমাদের গ্রামের রাস্তা নেই। পুরো স্কুল ঘিরে শুধু অন্ধকার, একদম শেষহীন কালো অন্ধকার। মনে হচ্ছিল স্কুলটা আর বাস্তব জগতে নেই। ঠিক তখনই পেছন থেকে সুচরিতা ম্যাডামের কণ্ঠ ভেসে এল, পালাতে পারবি না। আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। করিডোরের মাঝখানে তিনি দাঁড়িয়ে, তার চারপাশে পড়া বাচ্চাগুলো, সবাই আমাদের দিকে তাকিয়ে। কিন্তু হঠাৎ সেই ছোট্ট মেয়েটা আবার সামনে এগিয়ে এল, যে আমাদের চাবিটা দিয়েছিল। সে এবার কাঁদছিল। তার চোখের কালো রং ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। সে ম্যাডামের দিকে তাকিয়ে বলেন, আমরা তো তোমাকে মারিনি, আমরা তো শুধু বাঁচতে চেয়েছিলাম। পুরো করিডোর নিস্তব্ধ হয়ে গেল। সুচরিতা ম্যাডামের মুখ বদলে যেতে লাগল।
তার চোখের রাগের জায়গায় কষ্ট ফুটে উঠল। মেয়েটা আবার বলল, তুমি আমাদেরও মেরে ফেলেছ, এখন ছেড়ে দাও। হঠাৎ চারপাশের বাচ্চাগুলো কান্না শুরু করো একসাথে। পুরো স্কুল কেঁপে উঠল সেই কান্নায়। সুচরিতা ম্যাডাম দু হাতে মাথা চেপে ধরলেন। তিনি চিৎকার করতে লাগলেন, চুপ কর, চুপ কর। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। করিডোরের দেওয়ালে ফাটল ধরছে, জানালার কাঁচ ভেঙে পড়ছে। শুভ আমার হাত চেপে ধরল। এখনই কিছু করতে হবে। আমি হঠাৎ ডায়েরিটার কথা মনে পড়ল। ডায়েরিটা এখনো আমার হাতেই ছিল। শেষ পাতায় একটা লাইন ছিল, আমার সত্যিটা কেউ জানুক। আমি বুঝতে পারলাম, এই আত্মাটা প্রতিশোধের জন্য না, নিজের কষ্টের জন্য আটকে আছে। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। শুভ চিৎকার করে বলল, পাগল হয়েছিস? কিন্তু আমি থামলাম না। রীতা ম্যাডামের সামনে দাঁড়িয়ে বললাম, আপনার সাথে অন্যায় হয়েছিল, কিন্তু এই বাচ্চাগুলোর দোষ ছিল না। তিনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন। তার চোখের কালো গর্ত থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি কাপা গলায় বললাম, আপনি যদি সত্যিই কষ্ট পেয়ে থাকেন তাহলে ওদের ছেড়ে দিন। হঠাৎ পুরো স্কুল নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ নড়ল না। তারপর সুচরিতা ম্যাডামের চোখ দিয়ে কালো পানির মতো কিছু গড়িয়ে পড়ল। তিনি ধীরে ধীরে চারপাশে তাকালেন। পোড়া বাচ্চাগুলো তার দিকে তাকিয়ে, কেউ কাঁদছে, কেউ হাত বাড়িয়ে আছে। তারপর তিনি খুব আস্তে বললেন, আমি একা হয়ে গেছিলাম। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। পরের মুহূর্তেই পুরো স্কুল কেঁপে উঠল। চারপাশে সাদা আলো ছড়িয়ে পড়তে লাগল। এক এক করে বাচ্চাগুলোর শরীর আলো হয়ে মিলিয়ে যেতে লাগল। সেই ছোট মেয়েটা হাসল, তারপর সেও অদৃশ্য হয়ে গেল। রীতা ম্যাডাম শেষবারের মতো আমাদের দিকে তাকালেন। তার মুখে এবার আর ভয়ঙ্কর হাসি নেই, শুধু ক্লান্তি। তিনি ধীরে ধীরে বললেন, যাও। আর তারপর তিনিও আলো হয়ে মিলিয়ে গেলেন। হঠাৎ সবকিছু থেমে গেল। আমরা দেখি আমরা স্কুলের নিচতলায় দাঁড়িয়ে আছি। চারপাশ একদম শান্ত। পুরনো ভাঙা স্কুল, কোনো আগুন নেই, কোনো আত্মা নেই, শুধু বাইরে ভোরের আলো ফুটছে। আমি আর শুভ কয়েক সেকেন্ড কিছুই বলতে পারলাম না। তারপর হঠাৎ দেখি রাহুল মাটিতে পড়ে আছে, অজ্ঞান। আমরা দ্রুত ওর কাছে গেলাম। কিছুক্ষণ পর রাহুল ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ এবার স্বাভাবিক। সে অবাক হয়ে বলল, আমরা এখানে কেন? আমরা কেউ কিছু বললাম না। সেদিন ভোরে আমরা তিনজন স্কুল থেকে বেরিয়ে বাড়ি ফিরেছিলাম। তারপরের কয়েকদিন আমরা কেউ এই ব্যাপারে কারো সাথে কথা বলিনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ বলতে, রাতের বেলা আর স্কুল থেকে কোনো শব্দ আসে না। কেউ আজ সাদা কাপড় পরা মহিলাকেও দেখেনি। মনে হচ্ছিল বহু বছরের পুরনো একটা অভিশাপ শেষও হয়ে গেছে। তবে আজও যখন রাতের বেলা ওই স্কুলের পাশ দিয়ে যাই, আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। কারণ আমি জানি, কিছু কষ্ট কখনো পুরোপুরি শেষ হয় না, আর কিছু রাত মানুষের জীবনে চিরদিনের জন্য দাগ কেটে যায়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আরও ভয়ের গল্প শুনতে পাশে থেকো।